সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টাঙ্গাইল টিভির বিশেষ আয়োজনে আমরা আজকে হাজির হয়েছি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন অর্থাৎ জুলাই আন্দোলন টাঙ্গাইলে যারা সুসংগঠিত করেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ফাতেমা রহমান বিথি, যিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আমরা ফাতেমা রহমান বিথির কাছ থেকে শুনব ওই জুলাই আন্দোলনের সময় প্রথম দিকে কিভাবে সুসংগঠিত করেন এবং কারা কারা ছিলেন, তারা কীরকম হামলা মামলা জুলুমের শিকার হয়েছেন এবং বিস্তারিত টাঙ্গাইলে কিভাবে এই আন্দোলনটা গণ আন্দোলনের রূপ নেয় সেই বিষয়ে আমরা ফাতেমা রহমান বিথির কাছ থেকে আজকে শুনব। আমরা এখন চলে যাচ্ছি সরাসরি ফাতেমা রহমান বিথির কাছ থেকে শোনার জন্য। ফাতেমা রহমান বিথি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ধন্যবাদ আপনাকে, আপনি সহ টাঙ্গাইল টিভির সকল দর্শককে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। শুরুতেই এই জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমার যে সকল আহত সহযোদ্ধা ভাই বোন রয়েছেন তাদের প্রত্যেকের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আসলে জুলাই আন্দোলনটা তো আসলে মূলত শুরু হয় ঢাকায় 1 জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। তখন আমরা টাঙ্গাইলে খুবই গুটি কয়েক শিক্ষার্থীরা আসলে চেষ্টা করছিলাম আন্দোলনটা কিভাবে সমন্বয় করা যায়, সংগঠিত করা যায়। কারণ আমরা চেয়েছিলাম যে বাংলাদেশে যাতে মেধার ভিত্তিতে বাংলাদেশের শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে যাতে চাকরি পায়, আসলে সেটার দাবিতেই তো কোটা সংস্কার আন্দোলনটা হয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন 2024-এর 14ই জুলাই যেদিন রাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন বাংলাদেশের সকল মানুষকে আসলে অসম্মানজনক একটি বক্তব্য প্রদান করলেন, অর্থাৎ যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা মানে চাকরি পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। তো এটা আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে মানে এত কি বলে অসম্মান বোধ জন্ম নিয়েছিল। তো পরবর্তীতে আসলে এবং 15 জুলাই আপনারা জানেন যে আমরা দেখেছি যে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে সন্ত্রাসী ছাত্রলীগ তারা হামলা করেছে এবং সেটা কতটা নৃশংসভাবে আসলে হামলা করেছে। ঠিক তখন থেকেই কিন্তু সেটা আর ছাত্রদের আন্দোলনের মধ্যে থাকেনি, তখন সেটা ছাত্র জনতার আন্দোলনের রূপ নেয়। এবং বিশেষত 2024-এর 16 জুলাই যখন রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ তিনি বুক চিতিয়ে পুলিশের সামনে যখন দাঁড়িয়েছিলেন এবং পুলিশ তাকে গুলি করলো, সে ঠিক এই জিনিসটা আসলে এই ব্যাপারটা তখন একটা স্পার্ক হিসেবে আসলে ওই আন্দোলনে কাজ করেছিল, যার কারণে গোটা বাংলাদেশের সেটা সাধারণ জনগণ বলেন, মানুষ বলেন, শিক্ষার্থী বলেন, কেউ আসলে এই বিষয়টা আসলে মেনে নিতে পারেনি। সেই জায়গা থেকে আমরা জানি যে আমাদের টাঙ্গাইলে 6 জুলাই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আমাদের নগর জলপাই বাইপাস অবরোধ করেন এই কোটা সংস্কারের আন্দোলনে। কিন্তু আমরা কিন্তু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে আমার একটা ছেলের সাথে যোগাযোগ হচ্ছিল যে তারা কিভাবে আন্দোলনটা সমন্বয় করবে। সেই জায়গা থেকে আমার পরামর্শ ছিল যে আপনারা যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনারা যেটা চেষ্টা করেন সেটা হচ্ছে আপনারা সকলের সাথে আন্দোলনটা কিভাবে সমন্বয় করা যায়, কারণ যত বেশি লোক হবে, যত শিক্ষার্থী হবে, তত আন্দোলনটা আসলে সংগঠিত হবে, মজবুত হবে, শক্তিশালী হবে। তো আমাকে তিনি জানিয়েছিলেন যে তারা একটা মিটিং করছেন এবং পরবর্তীতে জানাবেন যে হ্যাঁ তারা সমন্বয় কিভাবে করবেন। রাত 12টার পরে আমাকে জানানো হয় যে তারা আসলে সমন্বয়টা আর করবেন না আমাদের সাথে, তারা একাই আন্দোলনটা করবেন। এবং কারণ হিসেবেও তারা জানিয়েছিলেন যে তখনকার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদেরকে হুমকি দিচ্ছিল এবং তখনকার বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগের নেতাকর্মী ছিল তারা তাদেরকে ডেকে নিয়ে তারা হুমকি দিয়েছিল যে তারা যদি অন্য কোনো শিক্ষার্থীর সাথে সমন্বয় করে আন্দোলন তাহলে তাদের দায়ভার তারা নেবেন না। তো সেই জায়গা থেকে তারা ভেবেছিলেন যে আন্দোলনটা যেহেতু আসলে মুখ্য, তো আমরা আলাদাভাবেই আন্দোলনটা করি। তো পরবর্তীতে আসলে ওই 15 জুলাই এর মধ্যে আমি আবার ছাত্র অধিকার পরিষদের তখনকার যিনি সভাপতি ছিলেন বাহাদুল ইসলাম ছোট ভাই, তো ওকে আমি আবার ফোন দিয়ে
ওর সাথে আমি কথা বলি এই আমাদের টাঙ্গাইলের পৌর উদ্যানে। আমি বলেছিলাম যে আচ্ছা কীভাবে আন্দোলনটা সংগঠিত করা যায়, চলো আমরা আন্দোলনটা করি। তো আমাকে বলেছিল যে হ্যাঁ, আমরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তো ওরা আমাদেরকে জানাবে বলছে। তাহলে কি জানাবে? তাহলে আমাকে পরবর্তীতে ফাদার জানানোর কথা ছিল, কিন্তু পরবর্তীতে আর আমাকে আসলে জানায়নি। 13ই জুলাই একটা ফেসবুক পোস্ট টাঙ্গাইলের কোন একটা গ্রুপে আমি দেখলাম যে শেয়ার করা হয়েছিল। দেখলাম যে আচ্ছা 14ই জুলাই আমাদের টাঙ্গাইলে আন্দোলন হবে, এবং সেদিন আন্দোলনটা ছিল আপনার ডিসি অফিস বরাবর পদযাত্রা, অর্থাৎ কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আন্দোলনটা হচ্ছিল। কে বা কারা আসলে পোস্ট করেছিল তখন জানা যায়নি। তো আমি মনে মনে খুশি হয়েছিলাম, আচ্ছা আন্দোলনটা কেউ না কেউ হয়তো তাহলে শুরু করেছে। তো পরবর্তীতে 14 জুলাই আমি সহ আমার ছাত্র ফেডারেশনের যারা সহযোদ্ধা রয়েছে এবং সাদত বিশ্ববিদ্যালয়ের 2জন শিক্ষার্থী, 2জন ছোট ভাই, আমার নাম হচ্ছে ফিরোজ এবং সিনহা সরকার, ওদেরকে আমি ফোন দিই। ওদের সাথে আমি বলি যে আচ্ছা 14 জুলাই টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনটা হবে, তাহলে তোমরা চলে এসো। তো ওরা চলে আসে। আমরা সকাল 9টা থেকেই অবস্থান করছিলাম শহীদ মিনারে। তো দেখলাম যে আসলে ওই দিন খুব বেশি মানুষজন ছিল না, 15 থেকে 20 জন। কিন্তু একটা ব্যাপার যেটা হয়েছে যে ধরেন 2018 সাল থেকে যেহেতু আমি টাঙ্গাইলে আন্দোলন, যে কোনো ন্যায্য আন্দোলন সংগ্রাম করেছি, সে জায়গা থেকে গোয়েন্দা সংস্থা, সাংবাদিক, পুলিশ প্রশাসন সবাই আসলে আমার কাছ থেকেই এসে জিজ্ঞেস করছিল যে আচ্ছা আমরা কখন শুরু করব। তো আমি বলছিলাম যে দেখেন আজকের কর্মসূচিটা আসলে আমি সমন্বয় করছি না, যারা সমন্বয় করছে আপনি একটু তাদের সাথে একটু কথা বলেন। তো কে সমন্বয় করছে ওইখানে যারাই উপস্থিত ছিল, কে আসলে সে দায়ভারটা নিতে চাচ্ছিল না যে কে আন্দোলনটা সমন্বয় করছে, কারণ ওই সময় ভয়ের পরিস্থিতি। তো সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সিয়াম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শ্যামন্তীর সাথে আগে পরিচয় ছিল আমার। 2020 সালে যখন ধর্ষণ বিরোধী আন্দোলন করেছিলাম, ও সেই আন্দোলনে ছিল। তো পরবর্তীতে আমি যখন জানতে চাইলাম যে আচ্ছা আন্দোলনটা কি আপনারা সংগঠিত করছেন কিনা, তো বললো যে না, আন্দোলনটা তো আমরা করছি না, আমরাও ফেসবুক পোস্ট দেখে আসলে এসেছি। তো যখন কর্মসূচিটা শুরু হবে, হঠাৎ করে সিয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম আসলে আমাকে বলতেছিল যে আপা আপনি থাকলে আমরা এখানে আন্দোলনটা আসলে করতে পারছি না। আমি বললাম যে কেন? তো সে তখন বলল যে আমি বাংলাদেশ ছাত্র ফেডারেশন করি, ছাত্র ফেডারেশনের সভাপতি, আমি একটা নোন ফেস। তো এটা যদি কোনোভাবে একটু বেশি মিডিয়া কভার পায় তাহলে হচ্ছে আন্দোলনটা অন্য দিকে যাওয়ার, মানে রাজনৈতিক আন্দোলনের দিকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমি বলছিলাম আমি তো ছাত্র ফেডারেশন থেকে তখন যাইনি, তখন সকলে গিয়েছে যে একটা কোটার যৌক্তিক সংস্কার প্রয়োজন, সেখানে আমি তো একজন সাধারণ শিক্ষার্থী। তো সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি এখানে এসেছি, আমি আমার কোনো রাজনৈতিক পরিচয় নিয়ে এখানে আসিনি। কিন্তু যাই হোক, তারা সামহাও এটা মানতে চাচ্ছিলেন না, এবং তারা পরবর্তীতে তারা বলছিলেন যে আমি থাকলে তারা আন্দোলনটা ওই দিন করবেন না। তো আমার কাছে আন্দোলনটা যেহেতু মুখ্য ছিল সেদিন, তো সেদিন আমি পরে বলেছিলাম ঠিক আছে আপনারা আন্দোলন চালিয়ে যান, আমি সেখান থেকে চলে যাচ্ছি। তো আমি সেদিন সেখান থেকে সরে আসি। তো পরবর্তীতে ভাবছিলাম তাহলে আন্দোলনটা হয়তো ধারাবাহিকভাবে চলতে থাকবে, কিন্তু সেটার পরে সেটা দেখলাম যে 15 তারিখে কিংবা 14 তারিখ রাতেও আর কোনো ফেসবুক পোস্টে কোনো পোস্টার বা কোনো পোস্ট যে আগামী কর্মসূচি কি হতে পারে কেউ আসলে যখন দিচ্ছিল না, এবং 15 জুলাই যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে যেভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করা হলো, এরপরে আমি আসলে আর বসে থাকতে পারিনি। কোরটিয়া মানে অর্থাৎ সাদত কলেজের যে সিনহা এবং ফিরোজ, ওদেরকে বললাম যে তুমি যদি 4-5 জন পারো তুমি 4-5 জনই নিয়ে আসবা, এবং আমরা যে কজন আছি আমরা রাজপথ ছাড়বো না। কালকে টাঙ্গাইল থেকে রাজপথে আমরা 4 জন পারি 5 জন পারি, আমরা সবসময় রাজপথে থাকবো। এর মধ্যে রাতের বেলা আমি আরো অনেকের সাথে একটু যোগাযোগ করি, যেমন ঈশা আন্দোলনের টাঙ্গাইল জেলার ছাত্র নেতা কামরুল ইসলাম, ওর সাথেও আমি কথা বলি, ওর সাথেও আমার আগের থেকে পরিচয়। ওকে বলি যে চলো আমরা আন্দোলনটা আসলে একসাথে সংগঠিত করার চেষ্টা করি। তো পরবর্তীতে রাতে আমাদের মিটিং হয়, আমরা তখনকার একটা সমন্বয় গ্রুপ করি আর কি মেসেঞ্জারে, এবং 15 তারিখ বিকেলেই আমি আমাদের যে ছাত্র ফেডারেশনের প্রচার সম্পাদক তাহিদা ইসলাম স্বপ্নিল, তাকে বলি যে তুমি দ্রুত একটা পোস্টার বানাও, এবং পোস্টারটা বিকালের মধ্যে
শেয়ার দেওয়ার পর থেকে দেখলাম টাঙ্গাইলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফেসবুক পোস্ট কিংবা স্টোরির মাধ্যমে দেখছি যে সেই পোস্টটা আসলে শেয়ার দিচ্ছে। এবং 16ই জুলাই আমরা টাঙ্গাইল, আমাদের যদিও কর্মসূচির স্থানটা ছিল টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার, কিন্তু আমি ফেসবুক পোস্ট দেওয়ার পরেই ছাত্রলীগের অনেক মানে কর্মীরা, নেতারা দেখছিলাম যে তারা আমাকে ইনবক্স সহ কমেন্ট সেকশনে তারা হুমকি দিচ্ছিল আর কি, যে তারা দেখে নেবে, তারা শহীদ মিনার দখল করে রাখবে আরো ইত্যাদি ইত্যাদি। তার মানে আমাদের তাহলে আরো প্ল্যান বি সাজানো দরকার ছিল। তখন আমরা প্ল্যান বি সাজিয়েছিলাম এইভাবে যে যদি শহীদ মিনারে দেখি যে ছাত্রলীগ অবস্থান করছে কিংবা আওয়ামী লীগ অবস্থান করছে, তাহলে আমরা যারা যাদের সাথে যাদের যোগাযোগ আছে আমরা প্রত্যেককে জানাই দিব যে আমাদের কর্মসূচির স্থানটা হবে হচ্ছে টাঙ্গাইল প্রেস ক্লাব। তো সকালবেলা আমরা দেখলাম যে তাই হলো, যে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে দেখলাম ছাত্রলীগের নেতা কর্মীরা তারা লাঠিসোঁটা নিয়ে বসে আছে। তো পরে আমি কামরুল সহ সবাইকে বললাম যে তাহলে সবাইকে বলে প্রেস ক্লাবে চলে আসতে। তো প্রেস ক্লাবে আসতে আসতে জমায়েত হতে হতে আসলে কল্পনাও করিনি যে ওই দিন আসলে আমরা এত শত শত স্টুডেন্ট হয়ে যাব। দেখলাম সকল বিশ্ববিদ্যালয়, বিন্দুবাসিনী থেকে শুরু করে মাহমুদুল হাসান কলেজ, সকল স্কুল শিক্ষা প্রতিষ্ঠান থেকে আস্তে আস্তে মানে শিক্ষার্থীরা আসা শুরু করেছে। তো 16 জুলাই থেকে মূলত আমাদের টাঙ্গাইলে একটা গণ আন্দোলন আসলে রূপ নেয়। আচ্ছা, 16 জুলাইতে আপনারা শুরু করলেন, এখানে কি শুধু ছাত্রই ছিল না অন্যান্য কোনো শ্রেণী পেশার মানুষও ছিল? না, 16 জুলাই আসলে ওই সময় আর কোনো সাধারণ জনগণ ছিল না। তখন পর্যন্ত আসলে সেটা শিক্ষার্থীরাই সেই আন্দোলনে ছিল। পরবর্তীতে যখন সারা দেশে যে ঢালাওভাবে যে নির্বিচারে গুলি চালিয়েছে, এর পরবর্তীতে ছাত্র আন্দোলন থেকে সেটা ছাত্র জনতার আন্দোলনে আসলে রূপ নেয়। 16 জুলাই আপনারা যে আন্দোলনটা মানে একটু বিস্তার লাভ করলো, ওই সময় পুলিশের ভূমিকা কেমন ছিল আপনাদের বিরুদ্ধে? 16 জুলাই আসলে রাস্তায় পুলিশ ছিল, কিন্তু পুলিশ আসলে ওই দিন আর আমাদেরকে কোনো প্রকার বাধা বলতে মানে কোনো হামলা করেনি, কিন্তু বাধা প্রদানের, যেমন 16 জুলাইয়ের একটা বিষয় হচ্ছে যে 16 জুলাই আমরা যখন প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে যখন আমাদের টার্গেট ছিল যে আমরা নগর জলপাই বাইপাস আমরা সড়ক অবরোধ করব। কিন্তু যখন আমরা পুরাতন বাস স্ট্যান্ড পর্যন্ত গেলাম, তো পুরাতন বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার পর পুলিশ মোটামুটি একটা ব্যারিকেড দিয়েছে, কিন্তু ততক্ষণে মানে অনেকে জানাচ্ছিল যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অলরেডি সড়ক অবরোধ মানে সড়কে অবস্থান করছে নগর জলপাই বাইপাসে। কিন্তু আবার কেউ কেউ বলছে যে না, এটা মিথ্যা, এবং পুলিশও বলছে পুলিশ আমরা যাতে না যেতে পারি সেজন্য পুলিশও জানাচ্ছে যে হ্যাঁ ওখানে তো আসলে কেউ যায় নাই আর কি। তবে ওরকম ভাবে বাধা প্রদান, তারা কৌশলে বাধা প্রদান করার চেষ্টা করেছে। কিন্তু তখন আবার যেহেতু ওই দিন আন্দোলনটা আসলে গণ আন্দোলনের রূপ নেয়, এবং আমি কামরুল তখন যেহেতু নেতৃত্ব দিচ্ছিলাম ওই দিন, তো ওই দিন একটু আমাদের মধ্যে আমরা একটু দ্বিধাহীনতায় ভুগছিলাম, কারণ এত নারী শিক্ষার্থী আবার ছিল সেখানে। এখন আমরা যদি ওই মিছিলটা নিয়ে যদি আমরা সেই সড়ক অবরোধ করতে যাই, পুলিশ যদি কোনোভাবে লাঠিচার্জ বা হামলার শিকার যদি আমরা হই, শিক্ষার্থীরা তো আমাদের দায়িত্বে, তখন তো আমাদের উপর একটা দায় বর্তায়। তো পুলিশের সাথে তর্ক বিতর্ক করতে করতে শিক্ষার্থীরা একটা পক্ষ বলছে না আমরা আজকে যাব না, আবার আরেকটা পক্ষ বলছিল যে না আমরা আজকে যাব। তো পরবর্তীতে আসলে পুলিশ আর থামিয়ে থাকতে পারেনি আর কি, শিক্ষার্থীরা ধাক্কা দিয়ে আপনার হচ্ছে সেই ব্যারিকেড ভেঙে দিয়ে তারা মানে আমরা সকলে তখন নগর জলপাই বাইপাস সড়ক অবরোধ করেছিলাম সেদিন। আপনার কাছে আমার একটা বিষয় জানতে চাওয়া, সেটা হলো এই জুলাই আন্দোলন টাঙ্গাইলে সুসংগঠিত করার ব্যাপারে আপনি কোনো মামলা অথবা হুমকির শিকার হয়েছিলেন কিনা, অথবা আপনার কোনো সহযোদ্ধা যারা আপনার সাথে সুসংগঠিত ছিল এরা কোনো হামলার শিকার অথবা কোনো মামলা অথবা হুমকি এরকম কোনো কিছু ফেস করছেন কিনা? 16 জুলাইয়ের পর আমরা যারা আমি কামরুল, তারপর হচ্ছে রাসেল ভাই অর্থাৎ যিনি এখন এনসিপির টাঙ্গাইল জেলার প্রধান সমন্বয়কারী, আন্দোলনের শুরু থেকে রাসেল ভাইয়ের সাথেও আমাদের মানে রাসেল ভাইয়ের এক আন্দোলনের শুরু থেকে ছিলেন, এবং রাসেল ভাই, আমি, কামরুল, সাদত বিশ্ববিদ্যালয়ের ফিরোজ, সিনহা, তারপর আমাদের ছাত্র ফেডারেশনের আনিকা, প্রেমা, তো আমরা হচ্ছে একটা গ্রুপ করেছিলাম এবং সেখান থেকে আমরা প্ল্যান করতাম যে আচ্ছা কিভাবে আন্দোলন হবে। এবং আমরা
আপনার হচ্ছে বলেছিলাম যে আন্দোলন কোনোভাবে আসলে থামতে দেওয়া যাবে না, প্রত্যেকদিন কোনো না কোনো কর্মসূচি আসলে আমরা রাখার চেষ্টা করব। তো 16 জুলাই আন্দোলন হলো, 17 জুলাই আন্দোলন হয়েছে এবং 18 জুলাই আমরা যখন আন্দোলন করি টাঙ্গাইল জেলায়, আমাদের টাঙ্গাইলে সর্বপ্রথম ওই 18 জুলাই পুলিশ আমাদের উপর নৃশংসভাবে আসলে হামলা শুরু করে। এই পুরাতন বাস স্ট্যান্ডে আমরা যখন মিছিল নিয়ে আসছিলাম, অতর্কিতভাবে পুলিশ লাঠিচার্জ শুরু করে, টিয়ারশেল মারা শুরু করে, তারা রাবার বুলেট ছোড়া শুরু করে শিক্ষার্থীদের উপরে এবং অনেকে হতাহত হতে থাকে। তাদেরকে রিকশায় তুলে দেওয়া হয় হাসপাতালে যাওয়ার জন্য। নারী শিক্ষার্থীদের নিয়ে আমি রেজিস্ট্রি পাড়া প্রায় 30 থেকে 40 জন নারী শিক্ষার্থী নিয়ে আমি আটকা পড়েছিলাম এবং দুই পাশ থেকে পুলিশ হচ্ছে মুহুর্মুহু টিয়ারশেল ছোড়া শুরু করেছে, গুলি ছোড়া শুরু করেছে। তো তখন থেকে একটা যেটা কানে আসছিল বা অনেকেই জানাচ্ছিল যে আমার নামে মামলা হতে পারে। তো পরবর্তীতে 26 জুলাই আমার নামে টাঙ্গাইলে মামলা হয় এবং ওই দিন আমিও অর্থাৎ আসলে সবাই আসলে সেদিন কম বেশি আসলে আহত হয়েছে এবং আপনি নিজেও আহত হয়েছিলেন সেদিন, অনেক সাংবাদিকও আহত হয়েছে, কারণ আপনাদেরকে আমরা একেবারে শুরু থেকে পেয়েছি, আন্দোলনের শুরু থেকেই আপনারা সহযোগিতা করেছেন, নিউজ কভার করেছেন, এই জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ আপনাদের প্রতি। তো পরবর্তীতে আমি যেটা দেখলাম যে আপনার যেমন আমার বাসা তখন ছিল পূর্ব আদালত পাড়া, তখন গোয়েন্দা সংস্থার লোক দেখলাম মানে অনেক রাত তখন আসলে কারো তো ঘুম নাই, কারণ যতদিন পর্যন্ত ইন্টারনেটটা ছিল দেখলাম যে কিভাবে আসলে শিশুদেরকে, নারীদেরকে, শিক্ষার্থীদেরকে কিভাবে আসলে একেবারে সামনাসামনি থেকে মানে 3 গজ সামনে থেকে মানে কিভাবে গুলি করা হচ্ছে একজন শিক্ষার্থী। আমার মনে হয় যে বাংলাদেশের কোনো মানুষই আসলে ওই অবস্থায় ঘুমাইতে পারে নাই। তো রাতে বারান্দায় যেতাম, রুমে আসতাম, বারান্দায় যেতাম, রুমে আসতাম, নিচে দেখতাম যে গোয়েন্দা সংস্থার লোকজন সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছে। এবং যেটা হয়েছিল যে আন্দোলনটা তৎকালীন যিনি আওয়ামী লীগের টাঙ্গাইল জেলার সভাপতি ছিলেন ফজলুর রহমান খান ফারুক সাহেব, ওনার বাসায় মিটিং বসেছিল শহর ছাত্রলীগের তানজিল সহ আরো অন্যান্যদেরকে নিয়ে এবং তাদের কাছে নাকি জানতে চাওয়া হয় যে আন্দোলনটা কে শুরু করেছে বা কে সংগঠিত করছে, নেতৃত্ব কে দিচ্ছে। তখন নাকি আমার নামটা আসে যে বিথি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। তো পরবর্তীতে তখন নাকি বলা হয় যে ওর বাসা কোথায়, ওকে তুলে নিয়ে আসে, কারণ তখন আওয়ামী লীগের ধারণা ছিল যে টাঙ্গাইলে আন্দোলন যেহেতু আমি নেতৃত্ব দিচ্ছি, তার মানে নেতাকে যদি শেষ করে দেয়া যায় তাহলে আন্দোলন দমন করা সহজ হবে। তো সেই জায়গা থেকে তারা এই ধরনের প্ল্যান পরিকল্পনা করছিল, যেটা আমাদের যারা অন্যান্য শুভাকাঙ্ক্ষী ছিল, যাদের কাছে এই তথ্যগুলো ছিল, তারা আবার আমাদেরকে জানিয়েছিল। আমার বাসায় হচ্ছে আমার এলাকায়, যেমন আমার নিজের চোখেই সেটা দেখা যে আমি যেদিন 19 জুলাই বাসায় ফিরছিলাম সন্ধ্যার পরে, তখন ছাত্রলীগের বেশ 30 থেকে 40 জন তারা এলাকায় শুধু আমার ছবি দেখে মানুষজনকে জিজ্ঞেস করছে আমার বাসাটা কোথায়। তো আমি সেদিনে আসলে বাসা থেকে পলায়ন করি, ওই দিন আর বাসায় থাকিনি। এরপরে যত আন্দোলন, যেদিন আন্দোলন হয়েছে আন্দোলনে ছিলাম, তো অন্যান্যদের বাসায় থেকেই আসলে পালিয়ে আমাকে আন্দোলনটা করতে হয়েছে, মানে অনেক রিস্কের মধ্য দিয়ে। রিস্কটা শুধু আমার ক্ষেত্রে ছিল সেটা না, তখন যারাই নেতৃত্বে ভূমিকা পালন করেছে তাদের প্রত্যেকেই আসলে জানবাজি রেখে আন্দোলনটা করেছে। তো আমাদের সাথে সমন্বয়ে আবার হচ্ছে অনেকে 16 জুলাইয়ের পর থেকে আন্দোলনের সমন্বয় করতে অনেকে যুক্ত হয় আমাদের সাথে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থী ইমরান, সে আমাদের সাথে সমন্বয় করা শুরু করে, কারণ তখন সকল বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে, হলগুলো বন্ধ করে দেওয়া হয়। তো সে টাঙ্গাইলের ছেলে, যেহেতু টাঙ্গাইলে তার বাসা, সে টাঙ্গাইলে এসে তখন আন্দোলন সংগ্রাম করেছিল আমাদের সাথে। আচ্ছা, ওই সময় ছাত্রদের সমন্বয়কদের কোনো কমিটি অথবা এরকম কোনো সেন্ট্রাল থেকে কোনো যোগাযোগ হইতো আপনাদের সাথে, অথবা সেন্ট্রাল থেকে কোনো কমিটি আপনাদেরকে দিয়েছিলেন এরকম, অথবা কোনো আপনারা যারা আন্দোলন সুসংগঠিত করতেছিলেন তাদের কোনো তালিকা আপনারা সেন্ট্রাল থেকে কোনো অনুমোদন পেয়েছিলেন অথবা নিয়েছিলেন, এরকম কিছু আছে কিনা? না, সারা দেশে যখন কোটা সংস্কার আন্দোলনটা চলছে এবং আমি যখন টাঙ্গাইলে শুরু থেকে এইটা সমন্বয় করার চেষ্টা করছিলাম, তখন সর্বপ্রথম আমার আলাপ হয় হচ্ছে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যিনি সভাপতি রিফাত রশিদ, তাকে আমি নক দিয়েছিলাম। তো সে তখন, আমি জানতে চেয়েছিলাম টাঙ্গাইলে কেউ আন্দোলন সংগঠিত করছে কিনা কিংবা আপনাদের পরিচিত কেউ আছে কিনা।
রিফাত রশিদ বললো যে না আপু, আমাদের তো কেউ নাই, তো আপনি আন্দোলনটা শুরু করে দেন। তো আমি বললাম আচ্ছা আমি চেষ্টা করছি আসলে, তাহলে আমি চেষ্টা করব। তো এরপরে আসলে ও আমাকে রিফাত রশিদ আমাকে জানায় যে আপনি এই যে বর্তমান যিনি উপদেষ্টা হিসেবে আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তখন তো তিনি শিক্ষার্থী ছিলেন এবং আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। তো রিফাত রশিদ আমাকে জানায় যে আপনি একটু মানে আসিফ মাহমুদের ফেসবুক লিংক দিয়ে আমাকে জানানো হয়েছিল যে আপনি ওর সাথে যোগাযোগ করেন। তো পরে আমি তার সাথে যোগাযোগ করি। তার সাথে যোগাযোগ করলে সে আমাকে ওই যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা ছেলের লিংক দিয়েছিল, ফেসবুক লিংক। তার সাথে আমি তখন সমন্বয় করার চেষ্টা করছিলাম, কিন্তু পরবর্তীতে তারা জানায় যে তারা আসলে কারোর সাথে সমন্বয় করবে না, আলাদা আন্দোলনটা করবে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ওই সময় এই মানে এমন ম্যাসাকার, সেটা আমিও বুঝি যে এমন ম্যাসাকার পরিস্থিতি যে রিফাত রশিদ, আসিফ মাহমুদ তাদেরকে নক দিয়ে আসলে তখন আর আমি পাইনি। কারণ ওই সময় তো মানে সবাই আসলে আন্দোলনটায় মানে এত ভয়ভীতি, গুম করে ফেলা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, সেই জায়গা থেকে আসলে তাদেরকে ওরকম ভাবে রিচ করতে পারিনি আর কি ওই সময়, কিংবা তারাও আন্দোলনে ব্যস্ত ছিল, যার কারণে হয়তো তারাও সেই সময় আসলে রিপ্লাই দিতে পারেনি। তো পরবর্তীতে আমি কামরুল এদেরকে নিয়ে, আনিকা, প্রেমা, আমরা সবাই মিলে তো তখন আন্দোলনটা সংগঠিত করি। কিন্তু না, তখন কোনো সমন্বয় কমিটি কিংবা ওরকম ভাবে হয়নি। আসলে ওই সময় তো যার যার অবস্থান থেকে, যেমন আমি যদি বলি আমার একটা সমন্বয় গ্রুপ ছিল, আবার ধরেন ছাত্র অধিকার পরিষদের তখনকার যিনি সভাপতি যে ফাহাদুল ইসলাম, ওরাও আবার একটা সমন্বয় গ্রুপ করেছিল তাদের মতো করে। তো এরকম করে আসলে তখন বিভিন্ন জন বিভিন্নভাবে সমন্বয় গ্রুপ করেছিল, সেটা মেসেঞ্জার গ্রুপে। 17 জুলাই আমরা হচ্ছে যেমন ইমরান একটা প্রস্তাব জানায় যে আমরা যেহেতু সবাই আলাদা করে একটা সমন্বয় গ্রুপ করেছি, আমরা যদি সবাই একটা প্ল্যাটফর্মে আসতে পারি, একটা সমন্বয় গ্রুপে যদি আসতে পারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠকদের নিয়ে, তাহলে আমাদের আন্দোলনটা আরো বেশি জোরদার হয়। তো আমাদের কাছে মানে প্রস্তাবটা পজিটিভ মনে হয় এবং মনে হয় যে হ্যাঁ এটাই বরঞ্চ ভালো হবে। 17 জুলাই থেকে আমরা তখন একটা প্ল্যাটফর্মে আসলে একটা সমন্বয় গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে তখন আমরা প্ল্যান, পরিকল্পনা, কালকের কর্মসূচি কি হবে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সাজানো, সেটা আমরা একটা সমন্বয় গ্রুপ থেকেই করতাম। আমি, কামরুল, ইমরান ছিল, প্রেমা ছিল, তারপর রাসেল ভাই ছিলেন। কত জুলাই? 17 জুলাই নাকি 17 জুলাই? হ্যাঁ, 17 জুলাইয়ের পর থেকে এটা আমরা করি। এই যে 16 জুলাই থেকে শুরু করে আপনারা 5ই আগস্ট পর্যন্ত টাঙ্গাইলে বিভিন্নভাবে আন্দোলন সুসংগঠিত করলেন। এই আন্দোলন সময়কালীন কোনো উল্লেখযোগ্য কোনো ঘটনা আছে যেটা মর্মান্তিক, হৃদয় বিদারক অথবা কষ্টের, এরকম কোনো ঘটনা মনে পড়ছে? এরকম তো আসলে অনেক আছে। আমরা যারা একেবারে কাছ থেকে মাঠে, রাজপথে যারা আন্দোলন সংগ্রাম করেছি, আমি যদি বিশেষভাবে উল্লেখযোগ্যভাবে বলতে যাই, 18 জুলাই যেদিন আমাদের উপরে প্রথম হামলা করে পুলিশ, লাঠিচার্জ, টিয়ার শেল, রাবার বুলেট ছুড়ে, আমরা বেশ কিছু প্রায় 50 থেকে 60 জন, পুরাতন বাস স্ট্যান্ডের যে মসজিদটা রয়েছে তার ঠিক সাথে কিন্তু একটা গলি রয়েছে, চিপা গলি, যেটা দিয়ে রেজিস্ট্রি পাড়া বের হয়। আমরা সেদিন ওই টিয়ার শেল, লাঠিচার্জ এগুলো হওয়ার পরে আমরা 50 থেকে 60 জন শিক্ষার্থী আমরা সেখানে আটকা পড়ি এবং পুলিশ তো চারদিক থেকে টিয়ার শেল ছুটছে, মুহুর্মুহু গুলি করছে, তারা যাকে সামনে পাচ্ছে তাকে লাঠিচার্জ করছে। তো ওই সময় আমরা ওইখানে যারা আহত হচ্ছে তাদেরকে আবার ওই গলিটা দিয়ে আমরা রিকশায় উঠিয়ে দিচ্ছি, হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি একজনকে দিয়ে। ঠিক তখন একটা মুহূর্তে মনে হলো যে পুলিশ যদি কোনোভাবে, পুলিশ হয়তো বুঝতে পারছিল না এখানে যে এই গলিটাতে আমরা ধরেন এই কজন আটকা পড়েছি, কিন্তু পুলিশ যদি কোনোভাবে যদি ওই দিন জানতে পারতো যে আমরা 50 জন এখানে, মানে এবং তারা যদি একবার আসতো এবং তারা যদি ওখানে গুলি চালাতো, তাহলে 50 থেকে 60 মানে যে কজন ছিলাম সে কজন ওই দিন স্পট ডেড। তাৎক্ষণিকভাবে মাথায় আসলে এই জিনিসটা আসে এবং পরবর্তীতে সবাইকে বলি যে এই গলি কোনোভাবে ছাড়তে হবে, কারণ ডান দিকেও যাওয়া যাচ্ছে না, বাম দিকেও যাওয়া যাচ্ছে না, আমাদেরকে কোনো না কোনোভাবে নিরাপদ স্থল মানে আশ্রয়স্থলে আমাদের অবস্থান নিতে হবে। তো ওই দিন এটা খুব মানে এটা খুব মনে হয়েছিল যে পুলিশ যদি একবার আসে, আসলে সেদিন তো একেবারে 50-60 জন একবারে স্পট ডেড। এরপরে আপনার আমাদের টাঙ্গাইলে হামলার শিকার হই আমরা 4 আগস্ট, যখন অসহযোগ আন্দোলন শুরু হয়েছে।
সেদিন পুলিশ আমাদেরকে আমরা হেলিপ্যাডের সামনে দিয়ে যখন ওই ডিস্ট্রিক্ট গেট দিয়ে যখন আমরা আমাদের মিছিলটা আসছিল আর কি, তখন পুলিশ অতর্কিতভাবে গুলি ছোড়া শুরু করে এবং সেখানে সেদিন আসলে প্রচুর আহত হয়েছিল আমাদের ভাই বোনেরা। এবং ওই সময় কিন্তু ছাত্র জনতা কিন্তু তখন আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করছি, তখন সেটার সময় কিন্তু আর শিক্ষার্থীরা নাই ওই আন্দোলনে, সেখানে নানান শ্রেণী পেশার মানুষ সেই আন্দোলনে যুক্ত হয়। কিন্তু মানে যেটা হয় 4 আগস্ট আবার আমরা যখন ওই প্রথম হামলার শিকার হই আমরা ওই ডিস্ট্রিক্ট গেটের ওদিকে, পরবর্তীতে মিছিল নিয়ে যখন আমরা নিরালা মোড় আসছিলাম, নিরালা মোড় পর্যন্ত আমরা চাচ্ছিলাম যে মিছিলটা নিরালা মোড় এসে আমরা আন্দোলনটা ওই কর্মসূচিটা ওই দিনের জন্য আমরা স্থগিত করব, মানে ওই দিনের জন্য আমরা শেষ করব। যখন আমরা নিরালা মোড় আসলাম, মানে এত পরিমাণ টিয়ারশেল ছোড়া হয়েছিল, মানে এত পরিমাণ যে আমার সাথের যে সহযোদ্ধাটা ভাই কিংবা বোন, আমি তার চেহারা দেখতে পাচ্ছি না, সে আমাকে দেখতে পাচ্ছে না, সবার মানে মুখ জ্বলে পুড়ে শেষ। ওই দিন আমাদের ছাত্র ফেডারেশনের দপ্তর সম্পাদক প্রেমা সরকার ওই দিন গুরুতর আহত হয়েছিলেন। ওই দিন আরেকটা নারী শিক্ষার্থী, ওর পা কেটে যায়, তখন আমাদের টাঙ্গাইল জেলার ছাত্র ফেডারেশনের সদস্য শিশির তাকে রেস্কিউ করে নিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। তো আসলে এগুলো আসলে বিষয়টা আসলে বর্ণনা করে বোঝানোর মতো না, যে আমরা চাচ্ছিলাম যে একটা বৈষম্যহীন বাংলাদেশ, যে বাংলাদেশে ছাত্র শিক্ষক থেকে শুরু করে শ্রমিক মেহনতি সকল মানুষের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা যে আন্দোলনটা শুরু করছিলাম। তো ওই সময় এই ফ্যাসিস্ট হাসিনা সরকার সে শুধুমাত্র তার ক্ষমতাকে ব্যবহার কুক্ষিগত রাখার জন্যে, তার ক্ষমতা দখল রাখার জন্য সে এত এত নিরপরাধ শিক্ষার্থী নারী পুরুষের উপর যে গুলি চালিয়েছে, হামলা চালিয়েছে, এগুলো আসলে মানে এটা আসলে নেয়ার মতো ছিল না, যার কারণে আন্দোলনটা দাবানলে রূপ নেয় এবং ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে মানে পরিবর্তিত হয়, রূপান্তর হয়। 5ই আগস্ট আপনাদের অনুভূতিটা কি ছিল এবং 5ই আগস্টের আপনারা কখন কিভাবে কি সংবাদ পেলেন? আচ্ছা, উল্লেখযোগ্য ঘটনার মধ্যে আরেকটা বলি, এই 4 আগস্টেরই ঘটনা। সেটা হচ্ছে 4 আগস্ট যখন আমরা ওই যে নিরালা মোড়ে যখন টিয়ার শেল খেয়ে আমরা যখন ছত্রভঙ্গ হয়ে যাই, যখন আমরা প্রেস ক্লাবের সামনে আসি, তখন আবার আমাদেরকে জানাতে থাকে অনেকে যে সাংবাদিক সহ যে পুলিশ কিন্তু আসছে এবং এসে যাকে পাবে তাকে গ্রেফতার করবে, গুলি করবে। তখন আন্দোলন প্রায় শেষের দিকে আর কি, অর্থাৎ সন্ধ্যা হয়ে গিয়েছে, সবাই যার যার মতো করে বাসায় ফিরে যাচ্ছে, যারা আহত তাদেরকে আবার হাসপাতালে পাঠানো হচ্ছে, হাসপাতালে যাচ্ছে। তো পরে ওই দিনও আরেকজনের বাসায় আমাদের আশ্রয় নিতে হয়েছিল, আমাদের এক বড় ভাই নূর মোহাম্মদ রাজ্য, আমি সহ বেশ কয়েকজন আমরা তার বাসায় আশ্রয় নিই। তো ওই দিনে একটা খুব ভয়ের পরিস্থিতি, যে পুলিশ আসছে এবং গুলি করবে, পেলেই গুলি করে দিবে। তো তখন কোন দিক দিয়ে আসলে পুলিশ আসছে সেটা তো আর আমরা জানি না, তো আমরা তো আসলে দিক বেদিক আমাদের মতো করে ছোটা শুরু করেছি। তো তখন রাজ্য ভাই পেছন থেকে বললো যে ডানে যাও, মানে তার বাসা যেদিকে আর কি। তো ওই দিন রাজ্য ভাই আমাদেরকে আশ্রয় দিয়েছিল। আর 4 আগস্ট তার বাসাতেই আমরা ছিলাম কয়েকজন। 5 আগস্টে একটা যে অভূতপূর্ব বিজয় আসলে আমরা অর্জন করলাম, সেদিনও আসলে কিন্তু সকাল পর্যন্ত কেউ ভাবেনি যে শেখ হাসিনা পলায়ন করবে। তবে যখন টিভিতে আমরা দেখলাম যে সেনাবাহিনীর প্রধান উনি যখন বললেন যে উনি দুপুর 2টায় বক্তব্য প্রদান করবেন, তখন আসলে আমাদের মনে হলো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন মানে কিছু একটা তার মানে হয়েছে, তার মানে শেখ হাসিনা হয় পালিয়েছে আর না সে পদত্যাগ করবে। তো পরবর্তীতে তো 2টায় তার ভাষণ দেওয়ার কথা, কিন্তু পরবর্তীতে চেঞ্জ হয়ে শুধু আমরা হেডলাইন দেখছিলাম যে 3টা থেকে তারপর 4টা। তো এর মধ্যে আমরা ভাবছিলাম যে আচ্ছা সে হয়তো মানে পালানোর জন্য সে প্রস্তুতি নিচ্ছে আর কি, যার কারণে হয়তো ভাষণটাও হয়তো এরকম মানে এরকম বারবার পিছাচ্ছে। কিন্তু আমরা মোটামুটি শিওর যে আচ্ছা তার মানে আমরা বিজয় অর্জন করেছি এবং আমাদের বিজয় মিছিল দিতে হবে। তো তখন যার যার মতো করে সবাইকে যার যত যোগাযোগ আছে, রাসেল ভাইকে ফোন দিয়ে আমি জানালাম যে ভাই হাসিনা তো আর মানে দেশে আর নাই, মনে করেন যে যেহেতু সেনাবাহিনীর প্রধান বক্তব্য প্রদান করবেন তার মানে সে বাংলাদেশে আর থাকছে না,
পদত্যাগ করবে, আমাদের বিজয় তো, আমরা তো বিজয়ী হয়ে গেলাম। এরপরে আমাদের গণসংহতি আন্দোলনের টাঙ্গাইল জেলার সংগঠক তুষার আহমেদ লাবু, তো লাবু কাকাকেও জানাই। তো পরবর্তীতে আমরা বিকালের দিকে আমরা তখন বের হই এবং একটা পিকআপ ভাড়া করে আমরা ততক্ষণে মানে সবাই আস্তে আস্তে সবাই সবার বাসা থেকে রাস্তায় রাজপথে নামা শুরু করেছে এবং বিজয় মিছিলের উদ্দেশ্যে আমরা পিকআপ দিয়ে সারা টাঙ্গাইল, তখন সারা শহর আমরা পিকআপ দিয়ে বিজয় মিছিল করলাম। কিন্তু বিকালের দিকে আমাদের কানে আসলো, আমরা শুনতে পারলাম যে মারুফ নামে টাঙ্গাইলের একজন তিনি শহীদ হয়েছেন পুলিশের গুলিতে। তো পরবর্তীতে মানে এটা আসলে তখন বিজয়টা যে উদযাপন করা সেটাই একটু আমাদের ভাটা পড়লো। মানে বিজয়ের দিনেও আসলে শেখ হাসিনা মানে ঠিক কি পরিমাণ মানে সাইকো বলবো না কি বলবো, যে কি পরিমাণ স্বৈরাচার ফ্যাসিস্ট হলে সে পুলিশদেরকে একটা নির্দেশনা দিয়ে গেছে যে তোমরা যতক্ষণ পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের গুলি চালিয়ে যাবে। যে কারণে বিজয়ের দিনও পুলিশ এই শিক্ষার্থীদের বিজয় মিছিলেও তারা আসলে গুলি করতে দ্বিধাবোধ করেনি। তো পরবর্তীতে আমরা রাতের বেলা মারুফের বাসায় যাই এবং আমরা মারুফের মার সাথে কথা বলি। তাদের আত্মীয় স্বজন আসলে ওই দিনই দাফন করতে চেয়েছিল শহীদ মারুফকে, কিন্তু আমরা জানাই যে মারুফ তো শহীদ, আমরা আসলে তার দাফনটা তার জানাজাটা আসলে আমরা ঈদগাহ মাঠে সকলে মিলে আসলে আমরা করতে চাই, কারণ ও তো জাতীয় বীর। তো আমরা পরবর্তীতে 6 আগস্ট ঈদগাহ মাঠে আমরা তার সকলে মিলে তার জানাজাটা আমরা সম্পন্ন করি। এবং এটা শুধু টাঙ্গাইলে হয়েছে বিজয় মিছিলে গুলি চালিয়েছে পুলিশ এরকম না, বগুড়া থেকে শুরু করে প্রায় সকল জায়গায় আমরা শুনেছি পরবর্তীতে যে বিজয় মিছিলের দিনও পুলিশ আসলে গুলি করতে, মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করেনি। ফাতেমা রহমান বিথি, আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং গত জুলাই আন্দোলনের অনেক কষ্টের স্মৃতিগুলো আপনি স্মরণ করিয়ে দিয়েছেন। আবার অনেক তিক্ত অভিজ্ঞতা, মামলার শিকার, অনেক দুঃসময় ছিল তখন যারা আন্দোলন করত। এই সময়গুলা যারা আন্দোলনকারী ছিলেন প্লাস তাদের আশেপাশের যারা পরিজন ছিল সবার জন্য একটা মানে উৎকণ্ঠার মুহূর্তগুলো কাটছে, যে কখন কি হয়ে যায়, একটা দুর্ঘটনা ঘটতে পারে, ক্ষতি হতে পারে। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের এই ভিডিও দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জুলাই আন্দোলন যারা সুসংগঠিত করেছিলেন টাঙ্গাইলে, আমরা জেলা পর্যায়ে এই যারা প্রথম দিকে সম্মুখ সারির আন্দোলনকারী ছিলেন তাদের কাছ থেকে আমরা ধারাবাহিকভাবে তাদের এই স্মৃতিগুলো সংরক্ষণ করার চেষ্টা করব। এতক্ষণ যারা আমাদের সাথে সময় দিয়ে ভিডিওটা দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।